এক মাস আগে খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল, তারেক রহমান আজ ঘোষণা করেন। দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে জনতা বিএনপির বিরুদ্ধে তারেক রহমান যখন এভার কেয়ারে ঢুকলেন যেখানে খালেদা জিয়া ভর্তি, কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না? কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর বেঁচে নাই। এদিকে আজ তারেক রহমান একই সংবাদ ঘোষণা করলেন। খালেদা জিয়াকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন। এক মাস আগেই মৃত্যু হয়েছিল তার। জনগণের সন্দেহই সত্যি হয়েছে। এই নিয়ে দেশ উত্তাল এই মুহূর্তে। নানান ঘটনাচক্রের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে এদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ আসলে কেমন হবে তা নিয়ে কোটি মানুষ চিন্তিত। হাসিনা আমলে যে বিএনপিকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলেছে, দিনের পর দিন বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের প্রতি আনুগত্য স্বীকার করতে বাধ্য হচ্ছিল, তাতে অনেকেই ধারণা করছিলেন যে বাংলাদেশের মাটিতে বিএনপির ভবিষ্যৎ হয়তো শেষ। হুট করে খালেদা জিয়া দুনিয়া ছেড়ে চলে যাবেন, আর এর ফলে বিএনপি যেটুকু সংগঠিত আছে সেটুকুর মধ্যে ফাটল ধরবে। 17 বছর পর দেশে ফিরে হসপিটালে মুমূর্ষ মাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে হাজির হবার পর দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, উৎসাহিত হয়েছে। কিন্তু বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা? সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী। তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন ইউনূস। একদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান চাঞ্চল্যকর কথা শুনতে পারি, অন্যদিকে তারেক রহমান বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন একটি সত্য প্রকাশ করেন। অনেকে সন্দেহ করছিল এতদিন যে খালেদা জিয়া আগেই মৃত্যুবরণ করেছিলেন, তাকে কৃত্রিমভাবে রাখা হয়েছে। এখন আমরা অনেক বড় একটি সত্য জানতে পারি তারেক রহমানের মুখ থেকে। তারেক রহমান যখন গতকাল এসেছিলেন ঠিক তখনই সন্ধ্যার সময় খালেদা জিয়াকে দেখতে যান এবং সেই সময় কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাই নাই। এইটাই সাধারণ মানুষের প্রশ্ন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমান কি বলেছেন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কিন্তু যখন এভার কেয়ারে ঢুকলেন যেখানে খালেদা জিয়া ভর্তি, এভার কেয়ারে ঢুকার পূর্ব মুহূর্তে কোনো ফুটেজ, কোনো স্থির চিত্র অর্থাৎ ছবি গণমাধ্যমের কোনো কর্মী প্রকাশ করলো না। এটা কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দালালি করলেন, কিন্তু এভার কেয়ারে জিয়াউর রহমানের পুত্র গেলেন তার মাকে দেখতে, সেখানে তার মায়ের সাথে কোনো ফুটেজ কেন দেখতে পাই না আমরা? কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না? কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর বেঁচে নাই। একথা আমি অনেকবার বলেছি, আমাকে কমেন্টে যাচ্ছে তাই গালাগালি করা হয়েছে। আমি মিথ্যা বলতেছি, কেউ বলে না খালেদা জিয়া মারা গেছে, শুধুমাত্র আমার মুখ থেকে বের হয় খালেদা জিয়া মারা গেছে। যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের পটির সংবাদ যদি দিতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, তার কি আপডেট, আদৌ বেঁচে আছেন কিনা? ছেলে 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে, ছেলে আর মায়ের খুনসুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না? এটা কি আমাদের ইচ্ছা জাগে না? তারেক রহমান তাকে খাইয়ে দিচ্ছেন কিংবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কই, বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজও বের করতে পারে নাই। কারণ সেই লাশটা হয়তোবা হিমঘরে রাখা আছে। দীর্ঘদিন পর তো আসলে জানাজাটা হবে। বারবার বলেছি বিশ্বাস করেন নাই, বারবার বলেছি বিশ্বাস করেন নাই, এখন তো বিশ্বাস হয়েছে। আমি ধরে নিলাম আপনাদের কথা, খালেদা জিয়ার কোনো কিছু হয় নাই, কিন্তু খালেদা জিয়ার ফুটেজ কোথায়? তিনি এভার কেয়ার থেকে বের হয়ে আবার গুলশানের বাসায় গেলেন, তখন কিন্তু আবার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তখনকার ফুটেজ, বক্তব্য, হাঁটা চলা সবকিছু দেখা যাচ্ছে। এভার কেয়ারের ওই মুহূর্তের ফুটেজ গুলা কোথায়? এই ফুটেজ গুলো আমরা দেখতে চাই, বাংলাদেশের দালাল গণমাধ্যমের কাছ থেকে আমরা দেখতে চাই। সত্যি কথা বললেই হতে হয় ফ্যাসিস্টের দূষর, স্বৈরাচারের দূষর, এটা সেটা কত কথা। দেশে আয়, এটা করব সেটা করব, আমরা দেশে যাব, কিন্তু আমরা যখন দেশে যাব তোমাদের মতো বটেরা, তোমাদের মতো গান্ডুরা বাংলাদেশে থাকতে পারবো না, এটা মাথায় রাখবা। নানান ঘটনাচক্রের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে এদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ আসলে কেমন হবে তা নিয়ে কোটি মানুষ চিন্তিত। হাসিনা আমলে যে বিএনপিকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলেছে, দিনের পর দিন বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের প্রতি আনুগত্য স্বীকার করতে বাধ্য হচ্ছিল, তাতে অনেকেই ধারণা করছিলেন যে বাংলাদেশের মাটিতে বিএনপির ভবিষ্যৎ হয়তো শেষ। সত্যি কথা বলতে আমি নিজেও কয়েক বছর আগে ভাবতাম এই বাংলাদেশে বিএনপি আর কখনো হয়তো ফিরে আসতে পারবে না। হুট করে হয়তো একদিন খালেদা জিয়া দুনিয়া ছেড়ে চলে যাবেন, আর এর ফলে বিএনপি যেটুকু সংগঠিত আছে সেটুকুর মধ্যে ফাটল ধরবে। যেহেতু তখনও তারেক রহমান দেশের বাইরে ছিলেন, আর ওই সময় তার দেশে এসে দলের হাল ধরাটা সম্ভব ছিল না, তাই বিএনপির শেষ দেখেছিলাম আমি সহ অনেকেই। কিন্তু ওই যে একটা কথা আছে যে রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই, কখনো কখনো রাজনীতি
বিজ্ঞানের চাইতেও অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেলতে পারে। আর কয়েক বছর যেতে না যেতেই সেই বাংলাদেশে এখন পুরো উল্টো অবস্থা বিরাজ করতেছে। প্রবল ক্ষমতাসীন সেই আওয়ামী লীগ জনগণের তাড়া খেয়ে ভারতে পলাতক, আর সেই বিলুপ্ত হতে যাওয়া বিএনপি এখন ক্ষমতার ঠিক সামনে। যে তারেক রহমানের ফিরে আসা নিয়েছিল ঘোর অনিশ্চয়তা, সেই তারেক রহমান এখন দেশে এসে আলোড়ন তৈরি করেছেন। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যেই পথে আগাচ্ছিল তাতে তারা দেশে একদলীয় শাসন কায়েমের একটা ব্যবস্থা করে ফেলেছিল। কোনো রকম বিরোধী মত বা আদর্শের অস্তিত্ব তারা রাখতে চায়নি, যেখান থেকেই দেশের মধ্যে বাক স্বাধীনতার হস্তক্ষেপ, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, আইনের অপব্যবহার ইত্যাদির মতো ঘটনা ঘটতে থাকে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মাঠে বৃহৎ দল বলতে বিএনপিকে চোখে পড়ে। সামনের নির্বাচনে যদি বিএনপি ব্যাপক জয় পায়, তবে কি তাদের আমলেও দেশ একদলীয় শাসনের পথে আগাবে? কারণ এনসিপি এখনো ছোট দল, জামাতের বিস্তার তৃণমূল পর্যন্ত আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আবার আওয়ামী লীগকে জনগণ দেশ ছাড়া করেছে। সেই জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আসলে কেমন হবে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে বিশ্বব্যাপী বড় বড় বিপ্লব অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশে একটা পরিবর্তন আসে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবেশে কি কোনো পরিবর্তন আসবে? তারেক রহমান কি পরিবর্তনের বাতাসটা ধরতে পারবেন, নাকি আগের মতোই শাসনে ফিরে যাবে বাংলাদেশ? চলুন আজকের ভিডিওতে পুরো ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি। তো শুরুতেই একটা ব্যাপার একটু মনে করে দেখেন, জিয়াউর রহমান ছাড়া মোটামুটি সবাই কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতা কাটছাট করে গণতন্ত্রকে সংকীর্ণ করার চেষ্টা করেছেন। স্বাধীনতার পরপর শেখ মুজিব তো 1975 সালে সকল দলের কার্যক্রম নিষিদ্ধ করে সাংবিধানিকভাবেই একদলীয় বাকশাল কায়েম করেছিল, যার ফলে তার পতনও হয়েছে ভয়ঙ্করভাবে। এর সাথে নিজে ক্ষমতায় থেকে নিজের মতো করে নির্বাচন আয়োজন করতেন আর নিজের দলকে জয়ী করতেন। 1996 সালে ক্ষমতাসীন ছিল খালেদা জিয়ার বিএনপি। ক্ষমতা শেষে তিনিও সকলের প্রত্যাশা মেনে ক্ষমতা হস্তান্তর না করে নিজের অধীনেই নির্বাচন আয়োজন করেন, যার ফলে আন্দোলনের মধ্য দিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়। লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পরপরই রাজধানীর এবারকেয়ার হাসপাতালে মুমূর্ষ মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালের ভিতরে মায়ের শয্যার পাশে দাঁড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এমন দৃশ্য প্রত্যক্ষ করেন উপস্থিত চিকিৎসক, পরিবার সদস্য ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা। সকালের দিকে তারেক রহমান কড়া নিরাপত্তার মধ্যে এবারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে প্রবেশের সময় তার মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। জানা যায়, দেশে পৌঁছানোর পর আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নিয়ে তিনি সরাসরি মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ মেডিকেল ব্রিফ নেওয়ার পর তাকে আইসিইউ সংলগ্ন বিশেষ কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল। বয়সজনিত নানা জটিলতার পাশাপাশি দীর্ঘদিনের অসুস্থতা তাকে ভীষণভাবে দুর্বল করে দিয়েছে। মা ছেলের এই দীর্ঘ বিচ্ছেদের পর প্রথম সাক্ষাৎ ছিল আবেগঘন ও নীরব। কিছুক্ষণ মায়ের হাত ধরে চুপচাপ দাঁড়িয়েছিলেন তারেক রহমান। এক পর্যায়ে আবেগ সামলাতে না পেরে চোখের পানি ঝরতে দেখা যায় তাকে। হাসপাতালে উপস্থিত পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী তারেক রহমান মায়ের শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থার প্রতিও গভীরভাবে উদ্বিগ্ন। তিনি চিকিৎসকদের কাছে বারবার জানতে চান বর্তমান চিকিৎসা পদ্ধতি, ঝুঁকি এবং পরবর্তী করণীয় সম্পর্কে। চিকিৎসকরা তাকে ধৈর্য ধরতে অনুরোধ করেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দেন। এদিকে তারেক রহমানের এই হাসপাতালে যাওয়া রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে ফিরে প্রথম কাজ হিসেবে অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোকে অনেকে পারিবারিক দায়িত্ববোধের প্রকাশ হিসেবে দেখছেন। আবার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি দেশের রাজনীতির আবেগী দিককেও সামনে এনে দিয়েছে। হাসপাতালে বাইরে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অবস্থান করছিলেন। তারা সাংবাদিকদের জানান, এই মুহূর্তে পরিবারের বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলীয় কোনো কর্মসূচি বা রাজনৈতিক সিদ্ধান্ত পরে আসবে। তাদের বক্তব্যে স্পষ্ট ছিল, তারেক রহমান নিজেও এখন রাজনীতির চেয়ে মায়ের চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছেন। চিকিৎসা সূত্রে জানা যায়, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম কাজ করছে। প্রয়োজন হলে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে। পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আপডেট নেওয়া হচ্ছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। হাসপাতালে অবস্থানকালে তারেক রহমান মায়ের পাশে বেশ কিছু সময় কাটান। তিনি নীরবে মায়ের কপালে হাত রাখেন, মাঝে মাঝে চিকিৎসকদের সঙ্গে ফিস করে কথা বলেন। উপস্থিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী তার চোখে মুখে ছিল এক ধরনের অসহায়ত্ব, যা দীর্ঘদিনের দূরত্ব আর অনিশ্চয়তা পরিণতি বলে মনে করছেন অনেকে। এই আবেগঘন সাক্ষাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, কেউ আবার রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করছেন। তবে উভয় ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট,
মা ও ছেলের সম্পর্কের এই মুহূর্তটি রাজনীতির গণ্ডি ছাড়িয়ে মানুষের অনুভূতিকে নাড়া দিয়েছে। হাসপাতাল ত্যাগের আগে তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কথা বলেননি। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি আবারও মায়ের শারীরিক অবস্থার উন্নতি হলে নিয়মিত দেখতে আসবেন। পাশাপাশি চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করতে পরিবার ও চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। তারেক রহমান ফিরে এসেছেন দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে। আদালতে দেওয়া সাজা মওকুফ থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনূস মহাজনের সরকার। সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী। তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন ইউনূস। আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান, সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে। তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তরটাই বাকি। শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরো অনেক কিছুই যে যুক্ত হলো, সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে। চলুন আলোচনা শুরু করা যাক। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এর চেয়ে বড় কোনো সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই। যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, প্রতিপক্ষকে নির্মূল, দুর্নীতি, নেপোটিজম, ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠত, আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায়। বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলছি। আমি তারেক রহমানের কথাই বলছি। তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিস্তর লিখেছে, বিস্তর সমালোচনা করেছে। কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, তখনই ইউনূস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন। অথচ ইউনূস ক্ষমতায় বসেছিলেন দুর্নীতি, দুঃশাসন, বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে। 2001 থেকে 2006 দুর্নীতি, দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে। তাহলে আজকে তাকেই ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না, কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয়, বরং ইউনূস সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনূস বাধ্য হয়েছেন। আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা, যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই। জুলাই 2024 আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল, বিশেষ করে আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে তৈরি হওয়া ক্ষোভটা তো ছিলই। তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনূস সরকারের ফাঁদে আটকা পড়েছেন। পরিস্থিতি এটাই মনে হচ্ছে। এখানে ইউনূস এবং জামাতের বিরাট বিজয়। দর্শক, আগে রেজাল্ট বলি, ফলাফল বলি। তারেক রহমান দেশে এসেছেন, যার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এবং ইউনূস সরকার 100 বছরের শ্রেষ্ঠ ক্রেডিট পাবেন যে ইউনূস সরকারের অধীনেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তারেক রহমানের দল বিএনপিকে পরাজিত করে জামাত জিতেছে এবং বিএনপি, তারেক রহমান এরা প্রধান বিরোধী দল হয়েছে এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এটা হবে রেজাল্ট। এখন এইটা ইউনূস করবেন। ক্ষমতায় কারা আসবে কি আসবে না, ইটস আপ টু পিপল। কিন্তু ইউনূস চায় একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, ইউনূস চায়, এটা আমি বিলিভ করি। কিন্তু ইউনূস সরকারের মধ্যে অনেকেই চায় না। অনেকে চায় বিএনপিকে জিতিয়ে দিতে। এই সরকারের মধ্যে সরাসরি উপদেষ্টাদের মধ্যে বিএনপির দালাল আছে, যারা বিএনপির পক্ষে দালালি করে এবং বিএনপিকে জিতিয়ে দিতে চায়। প্রশাসনে, ডিপ স্টেটে, বিভিন্ন জায়গায়, মিডিয়া তো আছেই। সবাই বিএনপিকে ভোট পাক আর না পাক জিতিয়ে দিতে চায়। তারেক রহমান জিতুক বা না জিতুক, তিনিই প্রধানমন্ত্রী, এটাই চান। কিন্তু ইউনূস এবং কিছু উপদেষ্টা চান, এবং তারা যেহেতু হকের পক্ষে, এই জন্য তারা পাওয়ারফুল, যে সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। আর সুষ্ঠু নির্বাচনের পেছনে প্রধান শক্তি যে 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ কোনো ধনু ভুনু মানবে না। উল্টা পাল্টা কিছু করতে গেলে তার যে করবে তার পিঠের চামড়া থাকবে না, পিটিয়ে তার পিঠের চামড়া উঠিয়ে দেওয়া হবে যদি কেউ কারচুপি করার চেষ্টা করে এবং কারচুপিকে সমর্থন করে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। অতএব কারচুপি করে কেউ ক্ষমতা আসবে আর জামাত, শিবির, জনতা, এনসিপি, চরমোনাইয়ের আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব
হিসাব ক্লিয়ার, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাতে আরেকটা বিপ্লবের মাধ্যমে হলো। তো এই জায়গায় তারেক রহমান, বিএনপি তারা কিছুতেই চান না যে সুষ্ঠু নির্বাচন, তারা চান এটা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয়, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।